কাশ্মীর হত্যাকাণ্ডের জবাব দিতে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিলেন নরেন্দ্র মোদী। পরমাণু হামলার হুমকি ইসলামাবাদের। দলীয় বাহিনীতে পরিণত করে পুলিশের মনোবল ভেঙে দেয় ফ্যাসিস্ট সরকার, বললেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের কঠিন সময়ে সজাগ থাকার নির্দেশ। হজ যাত্রার প্রথম দিনে 10 ফ্লাইটে ঢাকা ছেড়েছেন 4000-এর বেশি মুসল্লি। লাব্বাইক অ্যাপস সহ সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ। এবং অপকর্ম করলে বিএনপিকেও ছুড়ে ফেলবে জনগণ, বললেন ফখরুল। চাঁদাবাজি দুঃশাসনের বিরুদ্ধে লড়াই অব্যাহতের ঘোষণা ডাক্তার শফিকের। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাবশিরা লিজা। এবার বিস্তারিত। শুরুতেই ভারত পাকিস্তান বৈরিতা প্রসঙ্গ। কাশ্মীরের পহেলগামে বন্দুক হামলার জবাব দিতে দেশের সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদ সংস্থা পিটিআই জানায়, মঙ্গলবার নিজ বাসভবনে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান সহ 3 বাহিনীর প্রধানের সঙ্গে জরুরি বৈঠক করেন মোদী। প্রতিবেদনে বলা হয়, কোথাও হামলা চালাতে হবে তার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। সূত্রের বরাত দিয়ে একই তথ্য জানিয়েছে এনডিটিভিও। এদিকে সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় টানা 5ম রাত গোলাগুলি করেছেন দুদেশের সেনারা। উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নির্ধারণে বিশেষ সংসদ অধিবেশনের আহ্বান জানিয়েছেন কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। একই ইস্যুতে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্তি দিয়ে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছে পাকিস্তানের বিরোধী দল পিটিআই। এর আগে সোমবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ ভারত সামরিক অভিযান চালালে পরমাণু হামলার হুঁশিয়ারি দেন। এবার অন্যান্য খবর। স্বৈরাচারী শাসনামলের 15 বছরে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করে সমস্ত ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, স্বৈরাচারের অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের শিকার হয়। জনগণের সঙ্গে দূরত্ব কমাতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে প্রফেসর ইউনূস বলেন, নির্বাচনের আগের সময়টা কঠিন, এক্ষেত্রে সতর্ক থাকতে হবে। বিস্তারিত মাহবুব হাসান রিপনের প্রতিবেদনে। রাজারবাগ পুলিশ লাইন মিলনায়তনে পুলিশ সপ্তাহ উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বক্তব্যে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, গত আগস্টে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের সময় দেশের আইন শৃঙ্খলা বাহিনী ভঙ্গুর অবস্থায় ছিল। পুলিশের সঙ্গে জনগণের বিশাল দূরত্বও সৃষ্টি হয়। সেই পরিস্থিতি কাটিয়ে বাহিনীর সদস্যদের মনোবল বৃদ্ধিতে প্রণোদনামূলক ব্যবস্থা সহ প্রয়োজনীয় সবকিছুই করেছে সরকার। দৈনন্দিনভাবে যে কঠিন অবস্থায় আপনাদেরকে জীবনযাপন করতে হয়, সেটার মাত্রা কত গভীর। তাৎক্ষণিকভাবে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটা আশা করি বাস্তবায়ন হয়েছে। কদ্দূর হয়েছে সেটা আবার খোঁজ নেব, যাতে আপনাদের একটা সহায়ক পরিস্থিতির সৃষ্টি করা যায়, যাতে আপনাদের কাজ করার মধ্যে একটা উৎসাহ আসে এবং পরিস্থিতি আপনাদের সহায়ক হোক। শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা, বিশ্ব ইজতেমা, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ সহ বিভিন্ন উৎসব উদযাপনে অক্লান্ত পরিশ্রম করায় পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা, বিশ্ব ইজতেমা, ঈদুল ফিতর, বাংলা নববর্ষ সহ বিভিন্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। দেশে যতগুলো অপরাধ হচ্ছে সবগুলো ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আপনারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। পুলিশ ও অন্যান্য বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পুলিশ ও অন্যান্য বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে উল্লেখ করে করতালি দিয়ে সবাইকে অনুপ্রেরণা যোগান প্রধান উপদেষ্টা। পুলিশ সহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। সবাই মিলে আপনার জোরে হাততালি। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা।
মঙ্গলবার প্রথম দিনের হজ যাত্রায় 10 ফ্লাইটে ঢাকা ছেড়েছেন 4180 জন হজযাত্রী। এবারে সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়েছেন হজযাত্রীরা। হজ সংক্রান্ত তথ্য পেতে লাব্বাইক অ্যাপস বেশ সহায়তা করছে বলেও জানান তারা। মনিরুল ইসলামের প্রতিবেদন। আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহর কাছে মানে চাওয়া পাওয়ার জন্য যাইতেছি, আল্লাহর ঘরে যাইতেছি, আল্লাহ যদি সহজ করে কবুল করে। আশকোনা হজ ক্যাম্প, হাজার হাজার মানুষ, এদের বড় একটা অংশ হজযাত্রী। কেউ বা এসেছেন প্রিয়জনকে বিদায় জানাতে, মা কিংবা বাবাকে নিয়ে যাচ্ছেন ছেলে, কেউ আবার যাচ্ছেন সস্ত্রী। অনেক বেশি এক্সাইটেড আমি যাচ্ছি আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ আমার ছেলে আমাকে নিচ্ছে, ও বিয়ের করেছে, সব টাকা পয়সা বাবা থেকে নেয়নি, তো এটাই আনন্দের আর কি আমার। আর আল্লাহর কাছে যাচ্ছি। গ্রীষ্মের খরতাপে ঘেমে নেয়ে একাকার এক একজন। ঘরমাক্ত দেহে আশকোনা হজ ক্যাম্প থেকে বিদায় নিচ্ছেন হজযাত্রীরা। আত্মীয় স্বজনদের ছলছল চোখ আর প্রার্থনায় ভরে ওঠে ক্যাম্পের পরিবেশ। সবার চোখে মুখে প্রশান্তির ছাপ। আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরে যাচ্ছে, আল্লাহ মালিক, আল্লাহই নিয়ে যাবে, যা আসলে সেই করবে। আব্বু আম্মুকে বিদায় দেওয়ার জন্য এসে আমার নিজেরও হজ যাওয়ার একটা আগ্রহ তৈরি হয়েছে। হজে যাচ্ছে, এখন আল্লাহ পাক এটা কবুল করলে এটাই আমাদের অনেক বড় পাওয়া। প্রথম দিনের জন্য নির্ধারিত ফ্লাইট 10টি, যাত্রী সংখ্যা 4180। 3টি এয়ারলাইন্স বহন করবে হজযাত্রী। এবার হজের বিশেষ অ্যাপস লাব্বাইকের কারণে তথ্য পেতে বেগ পেতে হয়নি বলে জানান যাত্রীরা। ওটা ইনফরমেটিভ আছে, আমাদের যারা নতুন যাচ্ছে ওদের জন্য ভালো ইনফরমেশন আছে। সো আই থিংক এফেক্টিভ হবে, সামনে আরো ইউজ করে বোঝা যাবে। সবচেয়ে বেশি সময় ক্ষেপণ হতো ইমিগ্রেশনে। বোর্ডিং পাস আর ইমিগ্রেশনের কাজ সারা হচ্ছে হজ ক্যাম্পেই। আর শাহজালাল বিমানবন্দর থেকে করা যাচ্ছে সৌদি আরবের অ্যারাইভাল ইমিগ্রেশন। এতে নির্বিঘ্নে সৌদির বিমানবন্দর ছাড়তে পারবেন যাত্রীরা। ইমিগ্রেশন সৌদি এবং বাংলাদেশটা একসাথে হইব, বাংলাদেশে হইব, এটা অনেক ভালো করে। সৌদিতে অনেক সময় লাগে, এমন সময় যায় যে 4-5 ঘন্টা লেগে যায় বা সৌদিতে ইমিগ্রেশন করতে। গত বছর থেকে বছরের টাকার সংখ্যা একটু কম, এটা ভালো লাগতেছে। ইনশাআল্লাহ আমরা এখন আসলাম তো কোনো সমস্যা মনে হয়নি কোথাও। এবছর মোট হজযাত্রী 87,100 জন। এর মধ্যে সরকারি মাধ্যমে 5,200 আর বেসরকারিভাবে যাবেন 81,900 জন। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের মতো অপকর্ম করলে বিএনপিকেও জনগণ ছুঁড়ে ফেলে দেবে বলে নেতাকর্মীদের সতর্ক করে দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁওয়ের মোলানি উচ্চ বিদ্যালয় মাঠের গণসংযোগে এই কথা বলেন তিনি। দলের কেউ অন্যায় করলে শক্ত হাতে দমন এবং পুলিশের হাতে তুলে দিতে জেলার শীর্ষ নেতৃত্বকে নির্দেশ দেন মির্জা ফখরুল। সুতরাং অন্যায় কেউ যেন না করে সেদিকে খেয়াল রাখবে। নেতাদেরকে অনুরোধ করব, নিজেরা অত্যন্ত শক্তিশালী নিয়ে আপনারা এই সমস্ত অপকর্ম বন্ধ করার চেষ্টা করবেন। যদি করতে চায় আমাদের জেলা নেতাদের বলবেন, তাহলে পুলিশের কাছে দেবেন, সরাসরি তুলে দেবেন। ক্ষমতায় আসীন হতে নয়, চাঁদাবাজি, অসততা, দখলদারি এবং দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করছে জামায়াত, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার মৌলভীবাজারে এক সভায় কথা বলেন তিনি। জামায়াত আমির জানান, মানবতার লড়াইয়ের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে কাজ করছে তার দল। অমুসলিমদের উপর কোনো জুলুম হলে তা প্রতিরোধে জামায়াতকে এগিয়ে আসার আহ্বান জানান ডাক্তার শফিক। ধর্ম বর্ণ নির্বিশেষে এমন একটা দেশ গড়তাম চাই, যেই দেশে মানুষ মর্যাদা পাইব তার গুণাগুণের ভিত্তিতে, তার কোয়ালিটি দেখিয়ে তার সমাজ তারে যথাযথ জায়গায় সম্মান করতে বাধ্য হইব। সে কোন ধর্মের এটা বড় কথা নয়, এমনকি সে কোন দলের এটাও বড় কথা। এই বাংলাদেশে আর আবর্জনার বাংলাদেশ আর রাখতে দিব না ইনশাআল্লাহ। একটা সুন্দর, পরিচ্ছন্ন, উন্নত, মর্যাদাপূর্ণ, মানবিক, দুর্নীতিমুক্ত, দুঃশাসন মুক্ত বাংলাদেশ না হওয়া পর্যন্ত তাম শক্তি উজাড় করিয়া যেন এই জাতির লাগে চিৎকার দিয়ে যাইতে পারে আপনারা দোয়া করেন। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে না পারলে 17 বছর আন্দোলনের অর্জন বিফলে যাবে বলে মনে করেন বিএনপি নেতাকর্মীরা। ফ্যাসিস্ট আমলে নিপীড়ন, নির্যাতন সহ্য করে রাজপথে থাকায় সহযোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জুলুম নির্যাতন করে যারা ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইবে তারাও আওয়ামী লীগের মতো আস্থা করে নিক্ষিপ্ত হবে। তানজিদ ভুঁইয়ার বিশেষ প্রতিবেদন।
আনুষ্ঠানিকভাবে 111 পরবর্তী সরকারের 2 বছর সহ আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে চরমভাবে কোণঠাসা হয়ে থাকলেও রাজপথ ছাড়েনি দেশের অন্যতম রাজনৈতিক শক্তি বিএনপি। অবস্থা এতটাই সঙ্গীন ছিল যে দলীয় কার্যালয়ে কর্মসূচি করতেও পুলিশের অনুমতি নিতে হতো। মামলা হামলার ভয় তো ছিলই। বিএনপির অভিযোগ, ফ্যাসিস্ট হাসিনার আমলে প্রায় 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা ছাড়াও হাজারো নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছেন। তৃণমূলের নেতাকর্মীরা মনে করেন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত 17 বছরের লড়াই সংগ্রামের ইতিহাস বিফলে যাবে। একটা ফ্যাসিস্টের জন্ম হয়েছিল, সেই জন্মটা ছিল, বিদায়টা ছিল একটা কলঙ্কজনক অধ্যায়, ফ্যাসিস্টের বিদায়। আমাদের প্রত্যাশা নয় যে এই সরকার ওই রকম একটা ফ্যাসিস্টের আচরণ রূপ ধারণ করুক। এত সব ত্যাগের বিনিময়ে কিন্তু একটা পাটাতন তৈরি হয়েছিল জুলাই আগস্টের আগে। এই পাটাতনটার উপরে বেস করে পরবর্তীতে একটা গণ অভ্যুত্থানের, ছাত্র জনতার একটা গণ অভ্যুত্থান হয়েছে, যে গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীনতা লাভ করেছে। অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব বলে মনে করেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার জন্য প্রস্তুত আছে। সরকার সম্মতি দিলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব। যদি সরকার এটা উদ্যোগ নেয়, সরকার এটা সিদ্ধান্ত নেয়, তাহলে এটা সম্ভব। জনগণের উপর অত্যাচার নির্যাতন করে দেশ পরিচালনা করা যায় না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, যারা এই পথ বেছে নেবে তাদেরই পালিয়ে যেতে হবে। শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রী হয়ে গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকার জন্য দেশে বহু অন্যায় করেছে। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আয়নাঘর কেন করতে হবে? বিএনপি গণমানুষের দল বলেই শত জুলুম নির্যাতনের পরও টিকে আছে বলে মনে করেন এই বর্ষিয়ান নেতা। সরকার বিদায় নেবে, দেশ থেকে পালিয়ে যাবে, একটি দল পালিয়ে যাবে, এটা তো এদেশের মানুষ আশা করেনি। এই জন্য স্বাধীনতা এদেশের মানুষ চায়নি। দলকে শক্তিশালী করার পাশাপাশি দেশের উন্নয়নে নিজেদের মধ্যে মতবিরোধ দূর করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান খন্দকার মোশাররফ। আমাদের বুঝতে হবে যে এদেশের মানুষ যদি সুযোগ পায় তাহলে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করতে পারে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সাবেক বিচারপতি খায়রুল হকের গ্রেফতার দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে সংগঠনটির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, গ্রেফতার না করলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। খায়রুল হকের নামে মামলা থাকার পরও কেন গড়িমসি করা হচ্ছে এমন প্রশ্ন তুলেন তিনি। আমাদের সাধারণ মানুষকে, এদেশের ছাত্র জনতাকে গুম খুনের মধ্যে নিয়ে গিয়েছেন। তিনি কিভাবে এখনো, তাকে কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না? আগামী বুধবার 7 মে সুপ্রিম কোর্টের সামনের গেটে আইনজীবী সমাজ স্বৈরাচার হাসিনা পতনের দাবিতে যেভাবে দাঁড়াতাম, সেইভাবে আমরা দাঁড়াবো কি জন্য? খায়রুল হককে গ্রেফতার এবং অন্যান্য বিচারকের নামে যারা অবিচার করেছেন তাদের অপসারণের দাবিতে। বিদেশে পলাতক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি সহ যাদের নামে দুদকের মামলা আছে তাদের ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এছাড়া দেশের ভেতরে বাইরে থাকা আসামিদের সম্পদ ক্রোকে তদন্ত দল চাইলে ব্যবস্থা নিতে পারে বলেও জানান মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধানকালেই দুর্নীতিবাজদের সকল অবৈধ সম্পদ জব্দ করা হচ্ছে। এদিকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট জনাব আ.ক.ম মোজাম্মেল হক সংসদ সদস্য এবং মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 10,34,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন পূর্বক ভোগ দখলে রাখা সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এলজিইডির 1900 কোটি টাকার এক প্রকল্পে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক।
বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য নেয়া বি স্ট্রং নামক প্রকল্পটিতে অনিয়ম এবং ব্যয়ের অতিরিক্ত হিসাবের তথ্য পাওয়ার পর দুপুরে এলজিইডির প্রধান কার্যালয়ে যায় দুদক টিম। বাকিটা জানাচ্ছেন এহসান বিন দিদার। এ যেন বালিশ কাণ্ডেরই পুনরাবৃত্তি। মাত্র 4টি ল্যাপটপের প্রাক্কলন ব্যয় অথবা ক্রয়মূল্য ধরা হয়েছে 11 লাখ টাকা। এছাড়া কম সিসির প্রতিটি মোটরসাইকেলের দাম 2.5 লাখ টাকা সহ যন্ত্রাংশ কেনাকাটায় বেশি দাম ধরা হয়েছে বাংলাদেশ সাস্টেইনেবল রিকভারি ইমার্জেন্সি প্রিপারেডনেস অ্যান্ড রেসপন্স নামক প্রকল্পটিতে। জানেন না, প্রকল্পটিতে অনিয়মের অভিযোগ ছিল দুদকের কাছে। এ নিয়ে এলজিইডির প্রধান কার্যালয়ে যায় দুদক টিম, কিন্তু সেখানে পাওয়া যায়নি চিফ ইঞ্জিনিয়ার, প্রকল্প পরিচালক সহ গুরুত্বপূর্ণ কাউকেই। তার উপর সাংবাদিক প্রবেশে বাধা। আমার সাথে কোনো কথা বলে লাভ নাই, ওনাদের সাথে কথা বলেন তাই হবে। নানা নাটকীয়তার পর গণমাধ্যমের সামনেই শুরু হয় দুদকের অভিযান আর প্রশ্নোত্তর পর্ব। যদিও এ সময় দুদকের অভিযানের বিষয়টি বেমালুম এড়িয়ে যেতে চান এলজিইডির সহকারী প্রধান প্রকৌশলী আব্দুল মান্নান। নালে তো কারেকশন হবে কেন? এটা কারেকশন না, এটা আপনি এখন আমি বলি। হ্যাঁ, এখন তাহলে বলেন, জিজ্ঞেস করেন। দুদক জানায় এই মাসেই এলজিইডি চট্টগ্রামের 6 জেলায় ঘূর্ণিঝড় প্রতিরোধ প্রকল্পের যন্ত্রাংশ কেনার অনুমোদন পায় একনেকে, যেখানে বেশ কিছু অসঙ্গতি আছে। ল্যাপটপের দামটা একটু অস্বাভাবিক মনে হয়েছে, ল্যাপটপ কম্পিউটার প্লাস আরও কিছু এগুলোর আমরা আসলে বলতে পারবো মোটরসাইকেল, এরকম বিভিন্ন বিষয় আছে। ডিপিপি যিনি প্রস্তুত করছেন, একজন ব্যক্তি করছেন, উনি হচ্ছেন আপনার দেশের বাইরে ইউএসএ তে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, কাজ শেষ না করে বিল উত্তোলন এবং বিভিন্ন প্রকল্পে ঘুষ দুর্নীতির অভিযোগে দেশের 36টি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অফিসে একযোগে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। এমন পদক্ষেপ প্রশাসনের বিভিন্ন স্তরে লুকিয়ে থাকা অনিয়ম দুর্নীতি কতটা নিয়ন্ত্রণে আনতে পারবে সেটি দেখার অপেক্ষা। কাজী ইহসান বিন দিদার, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে দেশের বিভিন্ন জেলা উপজেলায় অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন দুদক। কাজ ও বিল পরিশোধের বিষয়ে সরাসরি ঠিকাদারদের সঙ্গে কথা বলেন দুদক কর্মকর্তারা। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন তাহসিন তারিন। অবকাঠামো উন্নয়নের কাজ সম্পর্কে খোঁজ নিতে দেশের কয়েকটি বিভাগ ও জেলায় মঙ্গলবার অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন দুদক। চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলে এবং কিছু ফাইল নিয়ে যান দুদক কর্মকর্তা। অফিসের ফাইলগুলো আমরা করেছি, কিছু তথ্য আমরা নিয়েছি, আর কিছু তথ্য ওনারা পাঠাবে। পরবর্তীতে আমরা সরজমিনে কিছু খোঁজখবর নেব যে আসলে ওনারা যতটুকু বিল পেমেন্ট করেছেন কাজ ততটুকু হয়েছে কিনা, এরপরে এটা চূড়ান্ত একটা সিদ্ধান্ত দেওয়া যাবে। দুদকের অভিযান সবার জন্য সহায়ক হিসেবে কাজ করবে বলে মনে করেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী। সবাই সবার মতো সরকারি যে ডিপার্টমেন্টগুলো আছে ওরা কাজ নিজেদের কাজগুলো মনিটরিং করে করবে। আমি আমার কাজ করবো, ওনারা ওনাদের কাজ করবে, সবাই মিলে একসাথে কাজ করবো। রাজশাহীর এলজিইডিতে ঠিকাদার না হয়েও কাজ করার প্রমাণ পেয়েছে দুদক। প্রত্যেকটা নথি আমরা পর্যালোচনা করে যেটা পেলাম, সংশ্লিষ্ট ঠিকাদার কাজ না পেয়ে বা ঠিকাদার কাজ পেয়ে আসলে অন্য কেউ কাজ করছেন, প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই এই অনিয়মগুলো হচ্ছে। ঘুষ লেনদেনের অভিযোগ নিয়ে জানতে চাইলে তা অস্বীকার করেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী। আমার জানা নাই আমি কার কাছে ঘুষ নেব। আমার দ্বারা কেউ হতে পারে, রাগান্বিত হতে পারে, যার ফলে করতে পারে, সেটা হচ্ছে তদন্ত সাপেক্ষ ব্যাপার। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকার কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জের বন্দর, পটুয়াখালী এবং কুষ্টিয়ার দৌলতপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে অভিযান পরিচালনা করে দুদক। তাহসিন তারিন, মোহনা সংবাদ। সীমিত আকারে হলেও আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট দেয়া নিশ্চিত করতে চায় কমিশন। যদিও এর প্রক্রিয়া নিয়ে এখনও আলাদা মত দেখা যাচ্ছে রাজনৈতিক দল এবং অংশীজনদের মধ্যে। বিএনপির পক্ষ থেকে বলা হয় এনআইডির পাশাপাশি পাসপোর্টকেও আমলে নিতে হবে। মঙ্গলবার নির্বাচন ভবনে এক সেমিনারে উঠে আসে এসব বক্তব্য। রিপোর্ট করছেন এমআর আসাদ। প্রবাসীদের ভোট দেওয়ার পদ্ধতি নিয়ে এর আগে 13 সদস্যের অ্যাডভাইজারি কমিটি করে নির্বাচন কমিশন। কমিটির সুপারিশ নিয়ে রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে আলোচনা করতে সেমিনারের আয়োজন করে নির্বাচন ভবনে।
সেমিনারে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন বলেন, পরবর্তী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ তার কমিশন। তাদেরকে আমরা ইনভলভ করেছি, ইনভলভ করে আমরা একটা মোটামুটি লাক্সই একটা অপশন, লাক্সই অপশন যেটা আমরা ইউটিলাইজ করতে পারি ফর আউট অফ কান্ট্রি ভোটিং, ফর এক্সপ্যাট্রিয়েট ভোটিং, সেটা একটা বের করার চেষ্টা করছি। সেমিনার শেষে রাজনৈতিক দলগুলো পোস্টাল ব্যালট, অনলাইন ও প্রক্সি ভোটিং নিয়ে মিশ্র মতামত দেয়। প্রক্সি ভোটের ক্ষেত্রে অনেক সময় যিনি ভোট মূল ব্যক্তি তার মতের প্রতিফলন নাও হইতে পারে। ধরে নিলাম যে 10% লোকের মতের প্রতিফলন হবে না, তাহলে 1.5 কোটি ভোটারের মধ্যে 15 লক্ষ ভোটারের মতের প্রতিফলন নাও হইতে পারে প্রক্সি ভোটে। আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি তাদের সর্বোচ্চ চেষ্টা করার জন্য, যাতে বাংলাদেশিরা যারা প্রবাসীরা আছেন তারা সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এক্ষেত্রে জন্য পাইলট করে অল্প কিছু মানুষের ক্ষেত্রে ভোটাধিকারের সুযোগ দেয়া, অন্য মানুষকে ভোটাধিকার প্রয়োগ করার ওই সুবিধা থেকে বাইরে রাখা, এটা যেন না হয়। বিদেশে পালিয়ে যাওয়া দেশের শত্রুরা যাতে এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে ভোট দেওয়ার সুযোগ না হয়, এই প্রজেক্টটা যাতে তাদেরকে অন্তর্ভুক্ত করার কোনো সুযোগ না থাকে। বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জানান, অনেক আগে থেকেই প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ নিশ্চিতের দাবি জানাচ্ছেন তারা। এই উদ্যোগের প্রতি আমাদের শুধু সমর্থন না, এটা আমাদেরই দাবি। এবার প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন কমিশন এই ব্যাপারে উদ্যোগ নিয়েছে, আমরা ধন্যবাদ জানাই তাদের, কিন্তু এটা আমাদের সমর্থনের প্রশ্ন না, শুধু এটা আমাদের দাবি বাস্তবায়ন হচ্ছে বলে আমরা খুশি। এ নিয়ে দলীয় ফোরামে আলোচনা করে মতামত জানানো হবে বলেও জানান নজরুল ইসলাম খান। আমরা আমাদের দলে আলোচনা করে আমাদের দলের পক্ষ থেকে আমরা জানাবো। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় আমদানি রপ্তানি বাড়ানো সহ কৌশলগত নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। IMF-এর চতুর্থ ও পঞ্চম কিস্তির বিষয়েও ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার বিকেলে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। IMF এবং বিশ্ব ব্যাংকের উপর বাংলাদেশ নির্ভরশীল নয় বলেও জানান সালেউদ্দিন। রিপোর্ট করছেন শামীমুজ্জামান চৌধুরী। গণ অভ্যুত্থানের পর দেশের অর্থনীতি সঠিক ধারায় রাখতে নানা পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যেই বিশ্ব ব্যাংকের বসন্তকালীন সভা ও IMF-এর অধিবেশনে যোগ দেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গেও বৈঠক করেন তিনি। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে এ নিয়ে কথা বলেন সালেউদ্দিন আহমেদ। বলেন, সরকারের সংস্কার পদক্ষেপে ইতিবাচক সাড়া মিলেছে সংস্থাগুলোর কাছ থেকে। সরকারের US গভর্নমেন্টে এনার্জি ডিভিশন, স্টেট ডিপার্টমেন্ট, লেবার ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, এগুলো ট্রেজারি ডিপার্টমেন্ট, তাদের সাথে কথা বলেছি। আর ইম্পর্টেন্ট হলো IFCর সাথে কথা বলেছি, ওপেক ফান্ডের সাথে। অতএব এটা কিন্তু একটা সার্বিকভাবে একটা বহুর্মুখী একটা ইস্যু। সেই দিক দিয়ে সবাই কিন্তু আমাদেরকে খুব কর্ডিয়ালি ইনভাইট করেছে এবং আমাদের সাথে কথা বলেছে। বাজেট সাপোর্টের ব্যাপারে IMF-এর সাথে একটু আলোচনা চলছে। বাংলাদেশকে এখন আর IMF ও বিশ্ব ব্যাংকের ঋণের উপর তাকিয়ে থাকতে হয় না বলে মন্তব্য করেন তিনি। এখন IMF ডিপেন্ডেন্ট আমরা না, এখন আর ওই দিন চলে গেছে। IMF বা ওয়ার্ল্ড ব্যাংক ডিপেন্ডেন্ট না, তবে ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট ঋণটা ওরা তো বলছে আমরা ইস্যু করবো, আমরা বাকিগুলো আমরা প্রসেস করব। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় সরকারের নেয়া পদক্ষেপ তুলে ধরেন অর্থ উপদেষ্টা। আমরা আলাপ করেছি কিভাবে কমাবো। তুলার ব্যাপারে অলরেডি আমরা ছাড় দিয়েছি। তুলার ব্যাপারে আমরা বন্ডেড ওয়্যার হাউস করার কথা বলেছি। ওদের সাথে এনার্জি ডিভিশনের সাথে কথা হচ্ছে LNG আমরা আনতে পারি কিনা, ওরা যদি ওরা লং টার্ম কন্ট্রাক্ট করা না। তবু আমি বলছি আমার কস্ট ইনক্লুডিং ফ্রেট এটা দেখতে হবে। আর একটা জিনিস ওরা আমি বলছি তোমরা LNG টার্মিনাল করতে যাচ্ছে, আমরা জানেন মাতার বাড়িতে একটা করবো। 172 কোটি টাকায় পুলিশের জন্য পিকআপ ভ্যান ক্রয় সহ 17টি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয় এদিনের সভায়। আমাদের সিভিল এভিয়েশন একটা প্রজেক্ট, কক্সবাজার প্রজেক্টটাকে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের সামনে এক ঐতিহাসিক সুযোগ এসেছে, এটি যেন হতাশায় পরিণত না হয় এমন মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আর জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেন, সংস্কার প্রশ্নে কমিশনের লক্ষ্য অভিন্ন। কাজী এহসান বিন দিদারের প্রতিবেদন জানাচ্ছেন মুনতাসির মামুন।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা অংশ হিসেবে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক জানান, ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক এজেন্ডা না থাকায় দ্রুত সময়ে ঐক্যমত্যে পৌঁছানোর সুযোগ রয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশন তারা দেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য একটা অসাধারণ একটা দায়িত্ব তারা গ্রহণ করেছেন। 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, এবারকার আমরা সংস্কার এবং নির্বাচন আমরা সেটাকে বলতে পারেন প্রায় একসাথে এটাকে বিবেচনা করে বাংলাদেশ সামনের দিকে বাংলাদেশ এগিয়ে যাবে। বৈঠকে ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেন, কমিশনের একমাত্র আকাঙ্ক্ষা সংস্কারের বাস্তবায়ন, তবে সফলতা নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের উপর। আমরা একটি জাতীয় সনদ তৈরি করতে চাই, সকলে মিলে চাই। এটা কেবলমাত্র ঐক্যমত্য কমিশনের আকাঙ্ক্ষার বিষয় নয়, এটি কেবলমাত্র এই সরকারের আকাঙ্ক্ষার বিষয় নয়। সংস্কার প্রস্তাব নিয়ে এখন পর্যন্ত জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সর্বমোট 21টি দল সংলাপে অংশ নেয়। রাষ্ট্র বিনির্মাণের প্রশ্নে সকলে মিলে, সকলে একত্রে বসে কথা বলতে পারছি। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। কৃষিতে পুরুষের সমান কাজ করলেও মজুরির দিক থেকে অনেক পিছিয়ে নারীরা। অনেক ক্ষেত্রে বেশি কাজ করেও পুরুষের তুলনায় 43% কম মজুরি পেয়ে থাকেন শুধু নারী হওয়ার কারণে। আবার কৃষিখাতে সাফল্যের ক্ষেত্রে নারীর যে অবদান তারও কোনো স্বীকৃতি নেই। এই নিয়ে রাষ্ট্রের যেন কোনো দায়ও নেই। ফলে জীবন জীবিকার তাগিদে চুপচাপ অর্ধেক মজুরিতে যুগ যুগ ধরে কাজ করে যাচ্ছেন নারীরা। শ্রমমূল্য নিয়ে আরিফ রহমানের ক্যামেরায় উষা ফেরদৌসের 3 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের প্রথম কিস্তি আজ। দেশের কৃষিতে নারীর অংশগ্রহণের সংখ্যা শতকের ঘর থেকে কোটিতে পৌঁছেছে। 2005 সালে যেখানে তাদের ভূমিকা ছিল 36.2, 2019 সালে 9.1 বেড়ে তা হয়েছে 45.3%। কৃষিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধির হারের দিক থেকে বিশ্বে এটি সর্বোচ্চ। আর আমাকে তো সব সামলাই দিয়ে তারপরে আমাকে এই কাজটা করতে আহার লাগে। আমাকে বেশি আরো পরিস্থিতি না মানে বুঝে না তো সবাই, বুঝলে সে আমাকে বেশি দিয়ে 100 মান দিলে সে আমাকে ভালো হইতো। পয়লা 250 দিছে, পরে 300 দিছে, 350 দিছে, 450 জন 500 দেয়। আমরা কোনো জায়গা থেকে কোনো সহযোগিতা পাই না। আমরা বললে 300, পুরুষটা পায় 600 করে। নারী শ্রমিকদের সমমজুরি সম্পর্কিত যেসব আইন কাগজে কলমে রয়েছে, মাঠ পর্যায়ে তার লেশমাত্র নেই। আরেকটি বাস্তবতা হচ্ছে পুরুষের মতো নারীরা ঘন ঘন বিরতি নেন না। তারপরও কেন এমন মজুরি বৈষম্য তা জানা নেই। টাকাটা তো দিবে চায় না বেটারা, কি চলে বুঝুন না, 400 টাকা কিতা আর সমস্যারে কিতা তো জান তো বাঁচানি লাগবো। এই বেজায় দিন একবার খাইলে আরেকবার খাই না। অপ্রাতিষ্ঠানিক খাতে নারী শ্রমিকদের সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান থাকলেও রাষ্ট্রীয়ভাবে শ্রমিক হিসেবে স্বীকৃত নন তারা। তাই কর্মক্ষেত্রের সব স্তরেই মজুরি বৈষম্যের শিকার হচ্ছেন নারীরা। কমই পাই, যেরকম পুরুষরা দুটা মারলো আমরা একটা মারছি, আর হয়তো 500 করছে, আমরা হয়তো 200-250 করছি। বিহাল হাঁসটা আর সহাল হাঁসটাই। শ্রমবাজারে এদের বড় অংশই হলো গ্রামীণ নারী, যারা স্বল্প শিক্ষিত বা অশিক্ষিত। এ কারণে দুটি কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় তাদের। 1, কম মজুরিতে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত হওয়া। 2, উন্নত প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষ শ্রমিকে পরিণত করার সুযোগ বঞ্চিত হওয়া। কি করম তো না চলে, কি করম কই যাই করম তো লাগবে। আমরা তো এখানে বাসায় ভাড়া থাকি, এখানে হয় না এই টাকা দিয়ে। দিন শেষে যে সত্যিটি শুকতারার মতো জল করে তা হলো শ্রমের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে ভেঙে পড়েছে কর্মস্পৃহা এবং জীবনযাত্রাও পড়ে থাকে তলানিতে। শুধু নারী হওয়ার কারণে কর্মক্ষেত্রে পুরুষের সঙ্গে সমান তালে কাজ করেও অর্ধেক মজুরি পান নারী শ্রমিকরা। স্বাধীনতার 54 বছরেও কেন এই বৈষম্য, প্রশ্ন নারী শ্রমিকদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থান চলাকালে হত্যা চেষ্টা মামলায় আসামি করা হয়েছে সুবর্ণা মুস্তফা, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, জাহেদ খান সহ 17 অভিনয় শিল্পীকে। গতকাল তাদের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা নেয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ আদেশের কপি হাতে পেয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে ভাটারা থানা পুলিশ। মামলার নথিপত্র পর্যালোচনায় দেখা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 283 জন এবং অজ্ঞাতনামা 3 থেকে 400 জনের বিরুদ্ধে
বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা হয়। সেখানে রোকেয়া প্রাচী, আসনা হাবিব ভাবনা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন সহ অনেকের নাম রয়েছে। পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে এর প্রতিকার চেয়েছেন কুমিল্লার মুরাদনগরের সনাতন ধর্মাবলম্বীরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানান তারা। ব্রিফিংয়ে মুরাদনগরের রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতা নিরসনের জোর দাবি জানানো হয়। এতে উপস্থিত ছিলেন মুরাদনগর পূজা উদযাপন কমিটির সহ সভাপতি অধ্যাপক দীন দয়াল পাল। আওয়ামী লীগ সরকার এই 15 বৎসরে আমাদের মুরাদনগরে তাণ্ডব চালিয়েছে। এর মধ্যে কুরবানপুর আমাদের সনাতন ধর্মের চেয়ারম্যান বনকুমার শিব চেয়ারম্যান, তার বাড়িঘর হাজারো লোক গিয়ে দিনের বেলায় জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। পুলিশের হয়রানির প্রতিবাদে ইতিমধ্যে মুরাদনগর বিএনপি সাংবাদিক সম্মেলন করে কুমিল্লার এসপি, ডিবি, ওসি ও মুরাদনগর ও বাঙ্গারার ওসি প্রত্যাহারের দাবি করলো তারা এখনো শপথে বহাল থেকে মুরাদনগরের মানুষকে হয়রানি করছে, যা জুলাই আগস্টের অভ্যুত্থানের সাথে সাংঘর্ষিক। দেশের বাইরের আরও খবর। কানাডার জাতীয় নির্বাচনে টানা চতুর্থবার জয় নিশ্চিত করেছে ক্ষমতাসীন লিবারেল পার্টি। বিজয়ী হয়েই মার্কিন হুমকি এবং বাণিজ্য ইস্যু মোকাবেলার প্রতিশ্রুতি দিয়েছেন দলের প্রধান মার্ক কার্নি। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭১ ফিলিস্তিনি এবং নাইজেরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ২৬ বেসামরিক মানুষ নিহত হয়েছে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। কানাডার জাতীয় নির্বাচনে কনজারভেটিভ পার্টিকে হারিয়ে টানা চতুর্থবার সরকার গঠন করতে চলেছে লিবারেল পার্টি। সংসদের ৩৪৩টির মধ্যে অধিকাংশ আসনে জয় পেলেও একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি তারা। ফলাফল অনুযায়ী ৩৪৩ আসনের মধ্যে লিবারেল পার্টি ১৬৭ এবং কনজারভেটিভরা পেয়েছে ১৪৫টি আসন। একক সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ১৭২টি আসন। গাজার বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালিয়ে আরও ৭১ ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। এতে ১.৫ বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি তাণ্ডবে ৫২,৩০০ ছাড়িয়েছে প্রাণহানি। এদিকে গাজায় সামরিক অভিযান নিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে মতপার্থক্য হওয়ায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেটের শীর্ষ নির্বাহী রোনেন বার। আগামী ১৫ জুন পদত্যাগ করবেন তিনি। ওদিকে নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় বর্নো প্রদেশে গাড়ি বোমা হামলায় অন্তত ২৬ বেসামরিক মানুষ নিহত হয়েছে। রোববার মাইদুগুরি শহরে অত্যাধুনিক ডিভাইসের মাধ্যমে বিস্ফোরণটি ঘটানো হয় বলে জানিয়েছে পুলিশ। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। দর্শক, শেষ করছি মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। কাশ্মীর হত্যাকাণ্ডের জবাব দিতে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিলেন নরেন্দ্র মোদী। পরমাণু হামলার হুমকি ইসলামাবাদের। দলীয় বাহিনীতে পরিণত করে পুলিশের মনোবল ভেঙে দেয় ফ্যাসিস্ট সরকার, বলেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের কঠিন সময়ে সজাগ থাকার নির্দেশ। হজ যাত্রার প্রথম দিনে ১০ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ৪,০০০-এর বেশি মুসল্লি। লাব্বাইক অ্যাপস সহ সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ। এবং অপকর্ম করলে বিএনপিকেও ছুড়ে ফেলবে জনগণ, বললেন ফখরুল। চাঁদাবাজি দুঃশাসনের বিরুদ্ধে লড়াই অব্যাহতের ঘোষণা ডাক্তার শফিকের। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।